আচ্ছা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ দেখেন তাহলে আমরা কি করতেছিলাম, তাহলে আমরা ফাংশনের মাধ্যমে ওই অ্যারে সার্চ বের করে নিয়ে আসার কাজটা করতেছিলাম। সো একটু খেয়াল করেন, তাহলে এই ফাংশনটা এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এই জায়গায় চেক করবে। যদি সে পায় তাহলে সে যেটা রিটার্ন করবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি বললাম $RES। তাহলে এই RES এর মধ্যে কি আসবে, কখনো আসবে 1 কখনো আসবে 0, তাই না, বা ব্ল্যাঙ্ক। আমি এটাকে বলতে পারি ইফ কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকা মানে কি ট্রু, আর কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ফাঁকা থাকা মানে কি ফলস। সো ইফ এটার মধ্যে যদি ভ্যালু কখন আসবে, যখন এই গিভেন স্ট্রিং এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যদি এই ডেটা কি একটা অ্যারে না, এটা কি একটা সিঙ্গেল ভেরিয়েবল আর এটা কি একটা অ্যারে। সো এই সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এই অ্যারের প্রত্যেকটা ইনডেক্সে চেক করবে, যদি মিলে যায় তাহলে রিটার্ন করবে ট্রু, সেটাই ভেরিয়েবলতে রিসিভ হচ্ছে। ইফ ট্রু মানে কি, তখন আমি বললাম $x ইজিক্যাল আমি বললাম যে ফাউন্ড। এই একটা ঘটনা ঘটতে পারে, আর একটা ঘটনা কি করতে পারে, পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে, তাই না। এমন কি সম্ভব যে অর্ধেক পাইছে অর্ধেক পায় নাই? হ্যাঁ একটু মুশকিলই, তাই না। ওটা তো অন্য জিনিস গেল আর কি। এবারে আমার কথা হচ্ছে যে না, হাফ ফাউন্ড হাফ নট ফাউন্ড এরকম তো আসবে না সম্ভব। আচ্ছা তাহলে আইদার এই ভেরিয়েবলটার মধ্যে এই ফাংশনটা হয় পাবে না হলে পাবে না, যদি পায় দেন ট্রু। ইফ ট্রু মানে ভিতরে ঢুকবে, এর মধ্যে নিলাম। এখন এখানে এলস এর মধ্যে কি আসবে, একই ভেরিয়েবল। আচ্ছা এখানে একই ভেরিয়েবল না নিয়ে আমি যদি আলাদা আলাদা ভেরিয়েবল নেই কোনো প্রবলেম হবে বলেন তো? রিটার্ন করবে তো একটাই, তাই না। আওয়াজ কিন্তু এক জায়গা থেকে আসতেছে বারবার, আওয়াজ সব জায়গা থেকে আসা দরকার না। আমি যদি দুই ভেরিয়েবল নেই তাহলে কি প্রবলেম হয় বলেন তো? এই যে ইফ আর এলস এটা কি একটা ব্লক অফ কোড না, এখান থেকে আমার হয় কি আসবে, হয় ফাউন্ড আসবে না হলে নট ফাউন্ড আসবে। দুইটা তো একসাথে আসবে না, একটাই আসবে। তার মানে হয় এখানে ঢুকবে নাহলে এখানে ঢুকবে। এখন আমাকে তো রিটার্ন করতে হবে। আমি যদি দুইটা ভেরিয়েবল নেই তাহলে তো গন্ডগোল লেগে যাবে। দুইটা ভেরিয়েবল নেই কি করা যাবে বলেন তো? চিন্তা করে দেখেন, দুটো ডিফারেন্ট ভেরিয়েবল নিব, করা যাবে কি? হ্যাঁ লাভ নাই, যাবে কি যাবে না সেটা বলেন। কিভাবে যাবে বলেন তো? বলেন, একজন বলছে যাবে, বলেন কিভাবে করা যাবে? যাবে ট্রু, যাবে কিভাবে করা যাবে সেটা বলেন। দুইটা ভেরিয়েবল দিলাম। এখন আমি যদি এখানে বলি এভাবে যে রিটার্ন $x, এরপর যদি বলি রিটার্ন $y, কোন হবে? নিচেরটা দেখেন, এখানে দেখেন এটা ইয়ে আসছে, নোটিশ আসছে না। এখানে মাউসে কার্সার রাখলে কি দেখায়? আনরিচেবল স্টেটমেন্ট। এখানে জীবনে কোনোদিন আসবে না। আবার রিটার্ন প্রিন্ট কেন রে ভাই? ওভাবেও হবে না, করা যাবে। মাথাটা একটু খাটান, একটু চিন্তা করেন দয়া করে প্লিজ। মাথার মধ্যে যা দিছে আল্লাহ, এটা যদি একটু ইউজ করতে পারেন তাহলে তো কোন জায়গায় চলে যাবেন, যাইতে চান না আসলে, তাই না। এমন কোন ভেরিয়েবল কি আছে যার মধ্যে একাধিক ভ্যালু রাখা যায়? বুঝেন না বিষয়টা? সম্ভব কি? একটু ক্লু কিন্তু দিয়ে দিছি। এবার বলেন তো কিভাবে সম্ভব? আমি যদি একটা অ্যারে নেই, সেই অ্যারের মধ্যে ভ্যালু রাখা হয় কিভাবে? ইনডেক্সের মাধ্যমে। আর অ্যারে এক একটা ইনডেক্স কিভাবে কাজ করে? ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের মতো।
সো আমি দুটো আলাদা আলাদা ইনডেক্সে দুটো রাখলাম, আর যখন রিটার্ন করা হয় অ্যারেকে যখন রিটার্ন করা হয় ইনডেক্স 0 তে রিটার্ন করা হয় না অ্যারেটাকে রিটার্ন করা হয়? তাহলে হবে না? হবে। কিন্তু কিভাবে দেখেন, আমি এখানে এভাবে কাজটা করতে পারি, রিটার্ন এক্স দিয়ে দিলাম, কাজ কিন্তু হয়ে যাবে, এটা যেটা আপনারা করছেন। অথবা আমি এখানে যদি বলি ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে, সো ডেটা অ্যারে আছে অলরেডি, আমি বললাম যে আর ডাটা মানে রেজাল্ট ডাটা ইজ ইকুয়াল টু অ্যারে। কেমন? এবার আমি যদি বলি আর ডাটা এক্স, ইন্ডেক্সে আছে কি ফাউন্ড আর ডাটা ওয়াই, এরকম আসলো কেন? ইজ ইকুয়াল টু নট ফাউন্ড। রিটার্ন করবো কি বলেন তো? শুধু আর ডাটা, বাস। এখন এটার মধ্যে কি কোটি কোটি ভেরিয়েবল থাকলো তো সমস্যা নেই। এখন আমি এখানে যেটা রিসিভ করবো, ধরেন আমি এখানে রিসিভ করলাম $, বললাম যে $, বিডি জবস, বিডি জবস। তাহলে এবার আমাকে বলেন এই বিডি জবসটা কি সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? আপনাকে একটা জিনিস বারবার মনে রাখতে হবে, যখনই দেখবেন $, আছে তার মানে কি এটা একটা ভেরিয়েবল। এইটার মধ্যে কি আছে, এটা কি সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? কোন একটা ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে, এটা কিভাবে বোঝা যাবে বলেন তো? আমি যদি ভেরিয়েবলটাকে ইকো করি তাহলে বোঝা যাবে না? অ্যারে কি এভাবে ইকো করলে আউটপুট আসে? কোন একটা অ্যারেকে আমি যদি এভাবে ইকো করি তাহলে কি আউটপুট আসবে কিছু? সন্দেহ আছে মনের মধ্যে, সন্দেহ থাকা দরকার নাই। দেখি আমরা কি আসছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তার মানে কি এটা একটা অ্যারে, এটা সিঙ্গেল ভ্যারিয়েবল হলে কিন্তু এরকম আসতো না, ভ্যালুটা দেখাই দিত। এখন অ্যারেকে প্রিন্ট করতে হয় কিভাবে? ইকো প্রি, এবার প্রিন্টারের মধ্যে বিডি জবস দিয়ে দিলাম। এবার চেকিং করি কি আসছে, ওয়াই ইন্ডেক্সে কি আসছে, নট ফাউন্ড, নট ফাউন্ড চলে আসছে। কিন্তু বাট আমি যদি এখানে ইয়ে করি, আমি যদি এখানে দেই হচ্ছে সাপোজ পিএসপি, তাহলে কি আসবে, এক্স ফাউন্ড, তাই না? তো এভাবে কিন্তু আমরা, বাট এই কাজটা কি দরকার আছে বলেন? এটা হচ্ছে কি আমি অতিরিক্ত কোডিং লিখলাম, দরকার নাই তো, রেজাল্ট তো যে কোনো একটাই আসবে, তাই না? আমার যদি এমন হয় কোনো একটা ফাংশন, তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমরা ডিসিশন নিতে পারি। এখন পরে দেখেন, আগে জিনিসটা একটু চিন্তা করেন, মাথা একটু এটা একটু ইউজ করেন প্লিজ, আগে একটু চিন্তা করেন। তাহলে ধরেন আপনার এমন কোনো ফাংশন লাগতে পারে, একটু পরে এমন কোনো ফাংশন আমি হয়তো প্রবলেম দিতে পারি, আমাদের রিয়েল লাইফে আসতে পারে যে কোনো একটা ফাংশন একাধিক ভ্যালু যদি রিটার্ন করে, তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন ফাংশন থেকে বলেন তো? কোনো একটা ফাংশন থেকে ধরেন 5টা ভ্যালু রিটার্ন করবে ফাংশন, তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন ফাংশন থেকে? একজন কিন্তু কোশ্চেন দিয়ে দিচ্ছে অ্যারে দিয়ে, ভেরি সিম্পল, তাই না? অ্যারে ছাড়া কি একাধিক ভ্যালু বের করা সম্ভব? বুঝেন না আমার মনে কথাটা আমি কি বলছি? হ্যাঁ, এটা কি আপনি ক্লিয়ার না হয়ে আপনি কিন্তু আমাকে ছাড়েন না, তাহলে কিন্তু আপনার ভুল লস হবে। ঘটনা হচ্ছে যে আমি এই যে ফাংশন, এই যে মাই অ্যারে সার্চ, এই ফাংশন থেকে আমি কয়টা ভ্যালু বের করলাম? এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি একটাই বের হবে, ফাউন্ড, হয় ফাউন্ড বের হবে অথবা নট ফাউন্ড বের হবে। কিন্তু আমরা একটু ঘাটতারামি করে বললাম যে না, দুই ভেরিয়েবলের মধ্যে রাখবো। একসাথে কখনো এক্স ওয়াই আসবে এখানে? আইদার এক্স অথবা আইদার ওয়াই। বাট আমরা তো ওইটাতে একটা ভেরিয়েবল দিয়ে করবো, কিন্তু এখানে যদি দুইটা ভেরিয়েবল দিয়ে করা যায় কিনা এটা আমরা দেখলাম যে কিভাবে করা যায়। তাহলে এখন এই ফাংশনটা রিটার্ন করতেছে একটা ভেরিয়েবল, একটা ভ্যালু। বাট যদি এমন কোনো ফাংশন হয় সেখানে আপনার 3টে ভ্যালু রিটার্ন করতে হবে আপনাকে, তাহলে আপনি কি লিখবেন? 3 বার লিখবেন রিটার্ন এক্স, রিটার্ন ওয়াই, রিটার্ন জেড, এভাবে লিখলে হবে না? তাহলে কি করতে হবে? অ্যারে দিয়ে আমি 1 কোটি কোটি ভ্যালু একটা ফাংশন থেকে বের করতে পারবো, তাই না? এই জিনিসটাই আমার মেসেজ ছিল আর কি। সো এবার তাহলে এটা করেন। আচ্ছা, সো আমাদের এটা কিন্তু দরকার নাই, আমরা যে কাজগুলো বললাম এগুলো আননেসেসারি। একটা প্রিন্ট হচ্ছে বিধায় আমরা ওই ইকো করে রাখলাম বিডি জবস,
যখন আমার দুটো প্রিন্ট করতে হবে ইনডেক্স ধরে ধরে প্রিন্ট করবেন, তাই না? অ্যারে থেকে সিঙ্গেল ভ্যালু কিভাবে বের করে? অ্যারের নাম ধরে ইনডেক্সের ভিতরে বের করে না? নাইস। তাহলে এবার এখানেও কি হবে? এক্স ডেটা এক্স, এটা দরকার না অ্যাকচুয়ালি, এটা আমাদের জন্য কি, আমাদের সময় নষ্ট হবে, স্টেটমেন্ট নষ্ট হবে। এবার বিডি জবসটা এইভাবে দিলে আসবে না? দেখেন তো, এবার বিডি জবসটা কি সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? এবার কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল। এবার কি অ্যারে? দেখি তো কি আসে আউটপুট, আনডিফাইন্ড ভেরিয়েবল নট ফাউন্ড। বাট অ্যারে, এটা যদিও অ্যারে না, বাট তারপরে কিন্তু দেখেন প্রিন্টারের মধ্যে দিয়ে দিছি, সে কিন্তু আসছে না। বাট এটাকে যদি আমি এভাবেও দিয়ে দিই, দেখেন ইকো দিয়ে দিই, তারপরে কি আসবে না? তারপরে কি আসছে? নট ফাউন্ড আসছে। বাট কিছুক্ষণ আগে আমি যখন ডিরেক্ট বিডি জবস ইকো করছিলাম তখন কি আসতেছিল? তাহলে এখান থেকে কিন্তু আরেকটা ডিসিশন নেওয়া যায়, যখন কোনো একটা ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল হচ্ছে সেটাকে আমি প্রিন্টার অথবা ইকো দিয়ে আউটপুট বের করে নিয়ে আসতে পারতেছি। বাট যখন কোনো একটা ভেরিয়েবল অ্যারে হচ্ছে তখন আমি তাকে কি ইকো দিয়ে বের করতে পারবো? তখন কিন্তু আমার প্রিন্টারই লাগবে, প্রিন্টার বা ভারডাম বা ফর ইচ। অথবা ইকো দিয়ে করলে কি করতে হবে? পার্টিকুলার ইনডেক্সটা লিখতে হবে, তাই না? আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি। তো এখন আমরা তো এখানে ইকো করবো না, আমরা ইকো করবো কোথায়? এই যে রেজাল্টের এখানে, এখানে ভ্যালুর মধ্যে দিয়ে দিলাম পিএসপি ইকো $, বিডি জব, সরি, ধন্যবাদ। সো এবার যদি আমরা চেকিং করি, প্রথমে একটা এরর আসতেছে, তাই না? এই এররটাকে দূর করা যায় কিভাবে বলেন তো? আনডিফাইন্ড ইনডেক্স গিভেন স্ট্রিং, ওটা একটা নাম আনডিফাইন্ড ইনডেক্স গিভেন স্ট্রিং, এটার সাথে বিডি জব সম্পর্ক নাই তো? এটার সাথে সম্পর্ক কার? গিভেন স্ট্রিংটা কোথা থেকে আসছে? আনডিফাইন্ড ইনডেক্স। আনডিফাইন্ড ইনডেক্স কখন দেখাইতো বলেন তো, মনে আছে? কোনো মান পাচ্ছে না, যখন কোনো কিছু পাবে না। হ্যাঁ, আমাদের যে ফাংশনটা কল হয়েছে, এই যে ফাংশন, এই ফাংশনটা ডেফিনেশন হয়েছে, ফাংশনটা কল হয়েছে, এগুলো কি সরাসরি হয়ে গেছে না? আমি যদি এখানে এই ফাংশনটা কল না করি তাহলে কি কোনো এরর আসবে বলেন তো? আনডিফাইন্ড ইনডেক্স কি আসবে? তাহলে কিন্তু আসবে, বলেন কেন আসবে না বলেন তো? ফাংশন তো কল হচ্ছে না। ফাংশন যদি কল না হয় তাহলে এর মধ্যে যা কাজ আছে এগুলো কি কাজ করবে? আপনার মোবাইলে মনে করেন ইমোতে কল করা যায়, আর আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোন দিবেন, সো ইমোটা খুলে বসে আছেন, ফোন যাবে না কেন? নেটও আছে, সব আছে। সে কল করবে, তাই না? তাহলে ইমো তো একটা ফাংশন, সো ফাংশন খুলে বসে থাকলে লাভ নাই, ফাংশন কি ইউজ করতে হবে। সো ফাংশন কি ইউজ করবো কিভাবে? ডাক দিতে হবে, ইমোতে ঢুকে কল দিতে হবে, ভিডিও কল বা অডিও কল যদি দেখতে চান, ঠিক আছে? আমি যদি এটাকে কল না করি তাহলে কিন্তু কোনো এরর নাই, দেখছেন? ওকে, সো আমরা এই ছোট ছোট বিষয়গুলো ধরতে পারছি। এবার এই প্রবলেমটা সলভ করেন 8 নাম্বার ফাংশন ইউজ করে। আচ্ছা, আমরা এর আগেটা শেষ করে আসি না? এটা ওকে, এবার তো ঘটনা ঘটে যাবে। এখানে দিলাম পিএসপি, সাবমিটে ক্লিক করলাম, কি আসতেছে? ফাউন্ড, তাই না? আর আমি যদি এই এররটা না দেখতে চাই, ফাংশনের কলিং এবং ফাংশনের ডেফিনেশন কখন আসবে? যখন বাটনে ক্লিক করবে। ওটা স্কিপ করে দেন, সমস্যা নেই। সো আপনার হয়েছে মনে হয়, তাই না? তাহলে এবার এটা করেন। এটার বিষয়টা হচ্ছে এরকম, ধরেন ইউজার ইনপুট দিল হ্যালো বাংলাদেশ, তাহলে হ্যালো বাংলাদেশে কথাটার মধ্যে ওয়ার্ড আছে কয়টা? 2টা, আর ক্যারেক্টার আছে কতগুলা? HELLO স্পেস BANGLADESH, 8 × 15 = 16টা, তাই না?
তাহলে 16টা ক্যারেক্টার আর হচ্ছে 2টা ওয়ার্ড, এটা আসবে আর কি রেজাল্টটা। হ্যাঁ আচ্ছা, মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যান ইনপুট স্ট্রিং ফ্রম ইউজার, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে এন্ড ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ওয়ার্ড, ওই স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এবং টোটাল নাম্বার অফ ক্যারেক্টার। আর আপনারা কেউ কাউকে বলবেন না, সবাই দেখবেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি যে অ্যারের মধ্যে ভ্যালু আছে কিনা সেটা বের করার জন্য কি ফাংশন আছে না, ওটা তো গুগলে সার্চ দিয়ে বের করলাম। তাহলে আপনি গুগলে কি সার্চ দিবেন যে ওয়ার্ড, কোন একটা স্ট্রিং থেকে ওয়ার্ড কতগুলো ওয়ার্ড আছে এটা বের করার জন্য ফাংশনের নাম কি, তারপরে কোন একটা স্ট্রিং থেকে কতগুলো ক্যারেক্টার আছে এটার জন্য ফাংশনের নাম কি, এগুলো গুগলে সার্চ দিয়ে দেখবেন। যে পাবেন কেউ করে বলবেন না। ইন্টারনেট নাই তাইলে মাথার মধ্যে সার্চ দেন। এটা করেন, দেখি আমি পারি কিনা। তো আরেকটা পিএসসি ফাইল নিচ্ছি, খেয়াল করেন সবাই, নতুন নতুন ফাইলে করবেন, একটা ফাইলের মধ্যে ওভাররাইট করেন না। আরেকটা পিএসসি ফাইল নিচ্ছি, আমরা এর নাম দিচ্ছি ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট ডট পিএসপি। সো প্রথমে আগে ইউজার ইয়েটা করতে হবে, enter your string input, type বলে দিচ্ছি text, নেমটা কি হবে given string, আর এর সাইজটা একটু বড় করে দিই না, 60 করে দিলাম, বিকজ এখানে অনেক বড় দিতে পারে সে। এখানে আসলে হচ্ছে রেজাল্ট, টেক্সট এরিয়া, কলস দিয়ে দিলাম 40টা, রোজ দিয়ে দিলাম 10টা। সাবমিট। ডিজাইনটা রেডি আমাদের। সো ডিজাইনটা আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজারে যাচ্ছি। সো ব্রাউজারে এসে আমরা এটাকে আবার রান করে নিচ্ছি। নাম দেব কি ওয়ার্ড কাউন্ট ডট পিএসপি। তাহলে এখানে আসবে ইন্টারিয়র ওয়ার্ড, আমি এখানে দিলাম হ্যালো বাংলাদেশ। তাহলে এখানে কি কি আসবে, নাম্বার অফ ওয়ার্ড আসবে কয়টা, 2টা, আর নাম্বার অফ ক্যারেক্টার আসবে স্পেস সহ যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 16। এইটা আমাদের আউটপুটে আসবে। ফাইন। সো ইউজার ইন্টারফেসটা রেডি করার পর আমাদের জন্য কি করতে হয়, চেকিং করতে হয় না, যে সব ঠিকঠাক মতো আছে কিনা। সব ঠিকঠাক মতো আছে কিনা। তাহলে যেহেতু ফর্মের অ্যাকশনটা ব্ল্যাঙ্ক,
সো আমরা এখানে ঘটনা ঘটাবো। তাহলে এখানে স্ট্রিংটা দিয়ে দিলাম যে হ্যালো বাংলাদেশ, সাবমিটে ক্লিক করি, হ্যালো বাংলাদেশ চলে আসছে তাই না, গিভেন স্ট্রিং এর এগেইনস্টে। এটাই আমাদের টার্গেট ছিল আলটিমেট। সো এখানে তাহলে এবার কি করতে হবে, একটা ফাংশন লিখতে হবে এবং ফাংশনটা কল করতে হবে। সো ফাংশন লিখবো, ফাংশন কল করব, সবই হবে কোথায়, সেটা দিচ্ছি না। সো ফাংশন কি হবে, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট ফাংশনকে কলিং করা হচ্ছে, তাই না? সো এই ফাংশনের মধ্যে এসে প্রথমে আমরা কি করব, গিভেন স্ট্রিংটাকে আমরা পোস্ট থেকে গিভেন স্ট্রিংটাকে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর কি করব, সো কোনো একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এইটা বের করার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় তার নাম কি, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, তাই না? আশা করি বের করতে পারছেন সবাই। সো আমি আর ওদিকে না গেলাম, তাহলে str underscore word count, দেখছেন এখানে কি রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ডস ইউজ ইন এ স্ট্রিং। খেয়াল করছেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ফাংশনটার কাজ কি। str word count এখানে আমি কি পাঠাই দিব বলেন তো, গিভেন স্ট্রিং ডাটা, কারণ ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা কার মধ্যে আছে। এবার আমি যদি এখানে বলি এটাকে যদি আমি ইকো করি তাহলে আউটপুট কি আসবে বলেন, হ্যালো বাংলাদেশ দিয়ে আমি যদি এবার ইয়া করি, রান করি, তাহলে কি আসবে, তিনটা। কেন, হ্যালো বাংলাদেশে কয়টা আছে, দুইটা আছে না? রিলোডিং দেই, হ্যালো বাংলাদেশ কয়টা আসছে, দুইটা। কিন্তু এখন আমি যদি বলি মাই নেম ইজ খান, আই এম কি জানি বলে, তারপরে টেররিস্ট বানান কি বলেন, TRR I, TRR আর টেররিস্ট বানান পারেন না, সেম। যাই হোক, এবার কি আসবে আউটপুট বলেন, 1 2 3 4 5 6 7 8 9, কত আসছে, 9, তাই না? কতগুলো ওয়ার্ড সেটা কিন্তু সে বের করে দিচ্ছে। তো আমি তো এটা এখানে দেখাবো না, আমরা দেখাবো কোথায়, এই জায়গায়। তাহলে এখানে কি করতে হবে, একটা ভেরিয়েবলাইজ করতে হবে। আমি বললাম কি, $, নাম্বার অফ ওয়ার্ড, এরপরে আমাকে কি বের করতে হবে, কতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার বের করার জন্য ফাংশনের নাম কি বলেন, strlen, তাই না? এর মধ্যে কি যাবে, গিভেন স্ট্রিং। বুঝি না, বলেন। হ্যাঁ হ্যাঁ, যা মন চায় তাই দিতে পারেন। হ্যাঁ, এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে রাজশাহী, রাজশাহী দিলাম,
কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি যাবে? রাজশাহী, এখানেও রাজশাহী যাবে। ঠিক আছে, পোস্টের পরে না, এখানে রাজশাহী কেন হবে? এইটা কোথা থেকে আসছে? এটা তো ফর্ম থেকে আসছে। মানে এখানে যেটা থাকবে এটা আমি ভেরিয়েবল দিলে না সমস্যা নেই তো। এইটা আসছে কোথা থেকে? এটা আমি যে কোনো কিছু মানে দিতে পারবো না? এটাকে আমি যে কোনো কিছু দিতে পারবো? রাইট, ফর্মের মধ্যে যেটা নেম আছে সেটা, বাট এখানে আমি যা মুছে তাই দিতে পারবো। তাহলে স্ট্রিং লেন্থ, এবার এখানে কি বলবে? কতগুলো ক্যারেক্টার আছে, তাই না? তাহলে আমি যদি এখানে এটা বলি নাম্বার অফ ক্যারেক্টার, তাহলে এখন আমি কিন্তু পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে এগুলোকে রিটার্ন করবো কিভাবে বলেন? হ্যালো বলেন। হ্যাঁ, আপনারা কিভাবে করছেন বলেন তো? দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা রেজাল্ট আছে, এখন দুইটা রেজাল্টকে তো আমাকে পাঠাইতে হবে কোথায়? ফাংশনের বাইরে। কিভাবে পাঠাবো? একটা ভেরিয়েবলের ভিতর দুইটারে নিয়ে আবার ওই ভেরিয়েবলটারে রিটার্ন করে দিছি। একটা ভেরিয়েবলের মধ্যে দুইটা নিছেন মানে বুঝলাম না। মানে কনকেট করে? হ্যাঁ, কনকেট করে। আবাস অ্যারে নিছেন কয়জন? অ্যারে নিছেন কয়জন? অ্যারে কেউ কি অ্যারে নিছেন আদৌ? আপনি অ্যারে নিছেন? কি করছেন? কনকেট করছেন? কেন? দিস ইজ নট এ স্মার্ট প্রসিডিউর, হলো না তো, তাই না? আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম? যখনই কোনো একটা ফাংশন একাধিক ভ্যালু রিটার্ন করবে তখন কি করবেন বলছিলাম না? সব ভুলে গেছেন? হ্যাঁ, আম খেয়ে রোজা থাকি আমি, আর আপনারা সব ভুলে যান। বেশি ঝামেলা অ্যারেটাই তো কম ঝামেলা। কনকেট করতে হবে আবার এই সেই আগডুম বাগডুম। ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে। এখানে যখনই মনে রাখবেন কোন একটা ফাংশন একাধিক ভ্যালু রিটার্ন করবে তখন সেটা আমরা কি ইউজ করব? অ্যারে ইউজ করব। এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। মান সম্মান একবার রাখলেন না। রিটার্ন করবো কি? হয়ে গেল না? এবার ডাটার মধ্যে কোটি কোটি ভ্যালু থাকলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। এটাকে রিসিভ করবো কি দিয়ে? রেজাল্ট দিয়ে রিসিভ করলাম। এবার রেজাল্টটা কি বলেন তো? অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? কনফিউশন আছে কার কার? ভালো করে চিন্তা করে দেখেন, এটা কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? কি এটা হানিফ সর্দার? রেজাল্ট কি বলে দিলে? রে শায়দ বলেন তো এটা কি? রেজাল্টটা কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? ইকো করলে বোঝা যাবে কেন? ইকো করা ছাড়া বোঝা যাচ্ছে না এখান থেকে দেখে? আপনার বোঝা উচিত। কিভাবে ভেরিয়েবল হলো এটা? এই ফাংশন স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এই ফাংশনটা কল হচ্ছে, তাই না? ফাংশনের মধ্যে যে ডাটাটা কি? অ্যারে। ডেটার দুইটি ইন্ডেক্সের মধ্যে রাখা হয়েছে, নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ ক্যারেক্টার, এবং রিটার্ন করা হয়েছে ডেটা। এই ডেটাটা কি অ্যারে না সিঙ্গেল ভেরিয়েবল? অ্যারে। তাহলে এটাকে রিসিভ করছে কে? রেজাল্ট। তাহলে যখন এইটা কি একটা অ্যারে, অ্যারে যখন রিটার্ন হচ্ছে সেটা আমি যখন একটা ভেরিয়েবল দিয়ে ধরতেছি, সেই ভেরিয়েবলটা কি হয়ে যায়? অ্যারে হয়ে যায় না? সেটা সিঙ্গেল ভেরিয়েবল কিভাবে হবে? আমি যদি এখন রেজাল্ট থেকে এগুলো বের করতে চাই, কিভাবে বের করব? ইন্ডেক্স ধরে ধরে না? এটাই বলতে যাচ্ছিলাম। সো রেজাল্টটা কিন্তু আমার অ্যারে। তাহলে টেক্সট এরিয়ার মধ্যে এসে আমরা এভাবে বলে দিতে পারি, অথবা দুইটা আলাদা আলাদা ভ্যালু নিয়ে যেতে পারে, নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ ক্যারেক্টার। ঠিক আছে, ওটাই মনে ভালো হবে। একটা কাজ করি, টেক্সট এরিয়ার মধ্যে না নিলাম, ঠিক আছে? দেখেন এখানে আমরা এভাবে শো করাই,
এখানে কি বলবো নাম্বার অফ ওয়ার্ড নাম্বার অফ ওয়ার্ডের মধ্যে এখানে কি আসবে বাস মামলা ডিসমিস আসামি খালাস তাই না এভাবে হয় না একটু চেকিং করে দেখি আউটপুট কি আসে এখানে বলে দিলাম মাই নেম ইজ খান আই এম নট টেররিস্ট সাবমিটে ক্লিক করলে কি আসবে নাম্বার অফ ওয়ার্ড আছে 9টা ক্যারেক্টার কতগুলো আছে জানি না দেখি কি হয় 38টা ক্যারেক্টার আছে খেয়াল করছেন এখানে তো গুণে দেখেন তো 38টা আছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 আর একে 39 না 38 হয়ে গেছে তাই না সো নাম্বার অফ ওয়ার্ড নাম্বার অফ ক্যারেক্টার এভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি দিচ্ছি দাও হইছে না এটা লাস্ট যে জবটা ছিল সেটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করা আমরা অনেকেই করতে পারছি যাদের দেরি হচ্ছে তারা একটু খেয়াল করেন
পাসওয়ার্ড GENERATOR পাসওয়ার্ড জেনারেটর .php সো এখানে এসে আমরা কাজগুলো করব আর কি। সো পাসওয়ার্ড জেনারেটরের মধ্যে এসে আমরা প্রথমে ডিজাইনটা তৈরি করব। সো ডিজাইনটা তৈরি করার জন্য খেয়াল করেন আমরা আমাদের প্রিভিয়াস যে ইয়াটা ছিল ওদের হেল্প নিচ্ছি। সো এখানে তো আর এগুলো আসবে না, ইন্টেরিয়র পাসওয়ার্ড লেন্থ এখানে কি আসবে, your password is পাসওয়ার্ডটা কি আমরা কিসের মধ্যে রাখতে পারি, টেক্সট এরিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দাঁড়ান সাইজ লাগবে না, given length ওকে। সো এই প্রোগ্রামটা কি আমরা রান করিয়ে নিচ্ছি ব্রাউজারের থ্রুতে। লোকাল হোস্ট bdjobs LICT 26 পাসওয়ার্ড জেনারেটর। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে সাপোজ দিল কেউ 5, সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কি আসবে, 5 ডিজিটের একটা পাসওয়ার্ড চলে আসবে, তাই না? সো তার জন্য আমরা কি করব খেয়াল করেন, তাহলে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ইনপুটগুলো চেক করা। সো আমরা অ্যাজ ইউজুয়াল ইনপুটগুলো চেক করে নিচ্ছি। পোস্ট ওকে। ইনপুটগুলোকে আমরা চেক করে নিচ্ছি। এবার ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেই, গিভেন লেন দিলাম সাপোজ 10, সাবমিটে ক্লিক করলাম, কি আসছে, গিভেন লেন্থের মধ্যে 10 চলে আসছে। এবার পাসওয়ার্ড জেনারেটরের কাজটা করবে হচ্ছে একটা ফাংশন। সো আমরা একটা জিনিস বলছিলাম কিন্তু এখানে খেয়াল করেন, র্যান্ডমের একটা বিল্ট ইন ফাংশনের কথা বলছিলাম, তাই না? এই যে দেখেন র্যান্ড ফাংশনে কি বলছে, জেনারেট এ র্যান্ডম ইন্টিজার। সো র্যান্ডের মধ্যে একটা মিনিমাম বলে দিচ্ছি 0, ম্যাক্সিমাম বলে দিলাম সাপোজ 10। এবং এবার যদি আমি এটাকে ইকো করি তাহলে আউটপুট কি আসবে বলেন তো, 0 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বারবার কিন্তু আসবে। খেয়াল করেন আমি যতবার রিলোড দিব একটা একটা করে সংখ্যা আসবে। কত আসছে, 3, কত আসছে, 4, 8, ইচ্ছা মতো আসবে কিন্তু একটা একটা করে, 7, তাই না, 2, 1, 7। আমি যতবার রিলোড দিব ততবারই একটা করে র্যান্ডম ইন্টিজার জেনারেট হবে। তাহলে এই জিনিসটাকেই কিন্তু আমরা কাজে লাগাবো এখানে। সো যাই হোক, পাসওয়ার্ড জেনারেটরের কাজটা কি করবে, একটা ফাংশন, পাসওয়ার্ড জেনারেটর নামের একটা ফাংশন নিয়ে নিলাম আমরা। এবার এই ফাংশনকে কল করতে হবে, কারণ ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না। ওকে। সো এবার এখানে এসে আমরা পাসওয়ার্ড জেনারেটর কেমন। সো এখানে এসে আমরা কি করব, এবার
যান আমরা প্রথমে একটা অ্যারে নিয়ে নেই। আচ্ছা প্রথমে কি করতে হবে, ইনপুটে রিসিভ করতে হবে না, $, given length is equal to $_post থেকে আমরা আগে ওটাকে ধরে নেই। এটা হচ্ছে বেসিক কাজ। ফাংশন দিয়ে যখনই কোনো প্রবলেম করবেন ফাংশনের ডেফিনিশন দিবেন, ফাংশন কল করবেন, আর একটা কি ইনপুটগুলোকে ভেরিয়েবলাইজ করবেন, তাই না? এগুলো হচ্ছে কি বেসিক জব। এরপর কি করব, আমাকে একটা অ্যারে নিতে হবে। আমি একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমরা ইচ্ছামতো ভ্যালু দিয়ে দিচ্ছি। ওকে, এরকম কিছু ভ্যালু নিয়ে নিলাম। তাহলে এভাবে নেওয়ার পর আমরা কি করব, আমরা একটা লুপ চালাতে হবে, কারণ এই অ্যারের প্রত্যেকটা ইনডেক্স থেকে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে বের করে তো আমাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে, তাই না? সো অ্যারের ইনডেক্সের ভ্যালুগুলোকে বের করার জন্য আমরা আমাকে কতগুলো বার বের করব, যে কয়বার আমাকে মানে যতগুলো লেন্থ হবে পাসওয়ার্ডের ততবার বের করব। সো আমরা একটা লুপ নিচ্ছি, $i = 1, কতক্ষণ করবে, রাইট, i প্লাস প্লাস, ঠিক আছে? এবার আমরা এখানে এসে কি করতে পারি, আমি যদি বলি $index is equal to rand 0, কত হবে, এই অ্যারের লেন্থ কতগুলো আছে বলেন তো, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাই না? 0 থেকে 13। আচ্ছা আমাকে একটা জিনিস বলতে পারেন, আমি যদি এখানে 13 না দিই, আমি যদি এখানে 15 দেই, কোন প্রবলেম আছে? কি প্রবলেম বলেন তো? কারণ হ্যাঁ, কারণ এরপর হচ্ছে আমি এরপরে কি করব, আমি এখানে বললাম যেটা $index, তাহলে এখন এখানে যদি কখনো না কখনো র্যান্ড যেহেতু ফাংশনটা চালাচ্ছে 15 তো আসতে পারে, তাই না? তাহলে ডেটা 15 মানে কি, ডেটা 15 তো ইনডেক্সে কিছু আছে, তখন কি দেখাবে, আনডিফাইন্ড ইনডেক্স। 15 দিলেও তো ভুল আসবে, 14 দিতে হবে, 0 থেকে 14 তো 15 হ্যাঁ, আমি যদি এখানে 15 দিই, মানে আপনি বলতে পারেন যে এখানে 0 থেকে শুরু করলাম কেন বা 15 থেকে শেষ করলাম কেন, আমি তো এখানে চাইলে 12 থেকে শুরু করে এভাবে দিতে পারি 950। সমস্যা কি? সমস্যা আছে, কারণ এখান থেকে যেটা র্যান্ডম ফাংশন যে ইন্টিজারটা রিটার্ন করতেছে সেই ইন্টিজারটাই কোনো একটা অ্যারের ইনডেক্সের মধ্যে যাচ্ছে না, কারণ ওই ইনডেক্স যদি কোনো ভ্যালু না পায় তাহলে কি সে কাজ করবে? এজন্য এখানে কত দিচ্ছি, 0, আর এখানে আচ্ছা এভাবে কি সম্ভবই না বলেন তো? সম্ভব, আমাদের ইনডেক্স দেখাই দিতে হবে, তাহলে ইনডেক্স ধরে ধরে এর মধ্যে কি করতে হবে, ভ্যালু রাখতে হবে, ওটা অনেক কঠিন হয়। 0 থেকে কত দেবে, এখানে যতগুলো ইনডেক্স থাকবে যাবে
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তাহলে 0 থেকে কত দিব আমরা 13 যদি 14 ও দেই তারপরে কিন্তু গন্ডগোল লেগে যাবে এখানে 10 দিলে তো হবে 10 দিলেও হবে সমস্যা নাই 10 দিলেও হবে 0 থেকে 5 দিলেও হবে বাট সর্বোচ্চ আমি কত দিতে পারবো 30 এখানে 12 পর্যন্ত বারো দিতে হবে না? কেন আপনার জিরো থেকে শুরু করতে হ্যাঁ। হবে। দেখেন এখানে দেখেন 0 জিরো থেকে ইন্ডেক্সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তাহলে 12 পর্যন্ত কেন 13 হবে কেন তো 12 হবে কেন আমি বুঝলাম না 14টা আছে 0 থেকে কত 13 হ্যাঁ, ঠিক আছে। আপনি 0 থেকে ইন্ডেক্স ধরবেন না 12টা কেন হবে বলেন 14টা আছে 14টা আছে 14টা আছে এখানে 13টা আছে। 0 থেকে 13 ঠিক আছে এবার আমি এটাকে কি করব এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি আচ্ছা একটা জিনিস দেখেন ইকো এটা দিয়ে দিলাম দাঁড়ান আচ্ছা এবার আউটপুট কি আসবে বলেন আচ্ছা একটু কমিয়ে দেই তাহলে যখন লুপটা ঘুরবে সাপোজ ধরেন একটু খেয়াল করতে হবে হ্যাঁ সাপোজ ধরেন আমি এখানে দিলাম 3 ঠিক আছে একটু খেয়াল করবেন আউটপুট কি আসবে আমি এখানে দিলাম 3 এবার যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে কি হবে ফাংশনটা কল হবে এখানে কত আসবে এই ভেরিয়েবলের মধ্যে কত আসবে 3 তাহলে অ্যারেটা সে করলো এরপর লুপের মধ্যে ঘুরবে i এর মধ্যে কত আছে 1 i ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এটা কত 3 এক কি 3 এর চেয়ে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে 0 থেকে 13 এর মধ্যে একটা ভ্যালু এখানে নিবে ইনডেক্স নিবে এখানে তো সাপোজ ধরেন এখানে আসলো 5 সাপোজ তাহলে 5 আসলো এখানে তাহলে 5 আসলে ডেটা 5 সমান সমান কত 0 1 2 3 4 5 1 সাপোজ তাহলে এখানে কত আসবে প্রথমে 1 এরপরে এরকম ডট ডট দেখাবে এরপরে এটা কি একটা স্পেস তারপরে কি করবে এখানে আসবে এখানে এসে আবার যাবে 3 এর মান 1 এর মান হয়ে যাবে কত 2 সো 2 কি 3 এর চেয়ে ছোট না সমান ছোট ভিতরে ঢুকবে আরেকটা নিল সাপোজ দিলাম 2 তাহলে ডেটা 2 মানে কত হ্যাশ তাহলে এরপরে আসবে কি হ্যাশ তাই না হ্যাশ আবার এরকম কয়েকটা ডট ডট আসবে তারপরে কি আসবে একটা স্পেস আমরা স্পেসটা নাও দিতে পারি যেহেতু ডট ডট দিয়ে দিলাম তাই না মানে একটা থেকে আরেকটা দূরে রাখার জন্য তাহলে এবার আবার এখান থেকে এখানে যাবে 2 এর মান কত যাবে 3 কি 3 এর চেয়ে ছোট না সমান সমান তাহলে র্যান 0 থেকে 13 এর মধ্যে এবার ধরেন আসলে সাপোজ 10 তাহলে ইনডেক্সের মধ্যে 10 তো ডেটা 10 মানে কত পি তাহলে কত আসবে পি তাহলে আউটপুট কয়টা আসবে 3টা আসবে না 3টে সংখ্যা আসবে কিন্তু এই এখান থেকে এর মধ্যে আমি একটা কাজ করতে পারি আমি কিন্তু ইনডেক্সও প্রিন্ট করতে পারি দেখেন আমি যদি এখানে বলি ইকো $, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা ইনডেক্স ব্যাকস্ল্যাশ আচ্ছা ইনডেক্সটা প্রিন্ট হবে তারপরে এটা প্রিন্ট হবে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এই বিআরটা এখানে না দিয়ে বিআরটা এখানে দিয়ে দিলাম তাহলে প্রথমে ইনডেক্স তারপরে কি আসবে তার ভ্যালু তাই না তারপরে একটা লাইন ব্রেক হবে এটা আমার এবার দরকার নাই তাহলে প্রথমে কি আসবে ইনডেক্সটা আসবে এরপরে ওই ইনডেক্সের ভ্যালুটা আসবে তারপর একটা লাইন ব্রেক দিবে আবার ইনডেক্স আসবে তাই না এভাবে কিন্তু কয়বার ঘুরবে 3 বার যদি আমি এখানে দেই কত 3 এবার চেক করি ধরেন এখানে দিলাম 3 সাবমিটে ক্লিক করলাম কি আসছে 8 z 11 হ্যাশ 5 1 এখানে কিন্তু প্রথমটা কি ইনডেক্স কিন্তু
আমরা একটা কাজ করি, এখানে একটা স্পেস দিয়ে দিই, নাহলে জিনিসটা বোঝা যাচ্ছে না। এবার আসছে না, 0 তে কি আসছে x, 12 তে কি আসছে হ্যাশ, 0 তে কি আসছে x। কিন্তু হ্যাঁ, কাজ হয়ে গেছে, হয়েছে রাত্রি। ওকে, যেটা বলতেছিলাম, তাহলে এখানে 0 ইন্ডেক্সটা কত দেখেন, ইন্ডেক্সটা হচ্ছে কত 0, 0তম ইন্ডেক্সে কত আছে দেখেন তো, x আছে না, এজন্য এখানে কত দেখাচ্ছে x দেখাচ্ছে। 12তম ইন্ডেক্সে কত আছে হ্যাশ, দেখেন 12তম ইন্ডেক্সে হ্যাশ আছে কিনা, এই যে স্টার, সরি স্টার আছে। কিন্তু সেম ভাবে ধরেন আমরা যদি এখানে বলে দেই যে বললাম সাপোজ ধরেন 5, তাহলে দেখেন 12তম ইন্ডেক্সে কত আছে হ্যাঁ স্টার, এটা কি ইন্ডেক্স, 9তম ইন্ডেক্সে কত আছে এস, দেখেন এভাবে আছে। 9তম ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 7 8, এই যে 9। আমার মনে হয় ধরতে পারছি বিষয়টা, ঠিক আছে। এবার আমরা এটাকে ইকো করব না, কি করব, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম পাসওয়ার্ড, এর মধ্যে রাখলাম হচ্ছে এমটি, কিছুই রাখলাম না। এবার এখানে এসে আমি যদি বলি কি হবে, ডট ইকুয়াল হবে না, ডট না দিলে সমস্যা হবে কি বলেন তো, সবার শেষ সেটটা থাকবে, বাকিগুলো রিপ্লেস হয়ে যাবে। ডট মানে কি রিপ্লেস হবে না। পাসওয়ার্ডটা রিটার্ন হবে কোথায়, লুপের মধ্যে না বাইরে, বাইরে কেন, বারবার রিটার্ন করবে, রাইট। যখন আমি লুপের মধ্যে, লুপ থেকে যখন বেরোবো তখন কি এই গিভেন লেন্থ যতবার আছে ততবার অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু বের করবে, এর মধ্যে রাখবে, তাই না, রেখে কাজ করবে। কাজ করার পর ফাইনালি এর মধ্যে কি সবগুলা ইয়ে চলে আসবে না, ইন্ডেক্সের ভ্যালু চলে আসবে। আমি যদি লুপের বাইরে কি আমাকে কি করতে হবে, লুপের বাইরে এসে আমাকে রিটার্ন করতে হবে পাসওয়ার্ড, কারণ এর মধ্যে কি কমপ্লিট রেজাল্ট আছে না। সো আমি এটাকে রিসিভ করব কোথায়, এখানে রিসিভ করলাম RES নামে। এবার RES কে প্রিন্ট করব কোথায়, এই যে টেক্সট এরিয়ার মাঝখানে, PHP ইকো $RES, এই তো আর কি। ঠিক আছে সঞ্জয় সাহেব, করতে পারছেন? তাহলে পরে আমাদের এটা কিন্তু এভাবে হয়ে যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ফাংশন দিয়ে আমাদের 2 দিন প্র্যাকটিস হয়েছে, আপনারা যথেষ্ট সময় পাইছেন। সো যারা কাজে লাগাইছেন তারা সামনে আরো ভালো ফল পাবেন, যারা কাজে লাগান নাই তারাও পাবেন একটু কম কম। সো ঘটনা হচ্ছে যে কারণ কি সামনে সবই ফাংশন। সো নেক্সট ক্লাস থেকে আগামীকালকে যদি হয় আর কি,
সো আসলে তো সবাই আপনি আসবেন। ক্রুডিংটা শুরু করতে চাচ্ছিলাম আর কি আমরা, মানে ডেটাবেজের সাথে কাজ, ওটা আরো ইন্টারেস্টিং। করবে হ্যাঁ, করবে কে? সম্ভবত সজীব করতে পারে, অথবা আমি, সম্ভাবনা কম আর কি কালকে। না না, কালকে আমার শিডিউল, না না না, সজীব অনেক ভালো, ও অনেক ইনফরমেশন আছে ওর কাছে। ভালোর জন্য না, ভিডিও তো আমাদের কাছে থাকে না, ভিডিও আমরা সব দিয়ে দিই অফিসে জমা দিয়ে দিই। এখান থেকে এখন যাবো অফিসে, অফিসে ভিডিও জমা করে দিই। তো এই যে এটাকে বলা হচ্ছে কি, এতটুকু হচ্ছে ভিউ কোড, তাই না? আর এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। সো যেটা করা হয়, খেয়াল করবেন কি বলি, যেটা করা হয় যে ভিউ ফাইল আর ফাংশনের ডেফিনেশন এক জায়গায় রাখা হয় না। ভিউ ফাইল এবং ফাংশনের ডেফিনেশন এক জায়গায় রাখা হয় না। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু 3টা লেভেল ক্রস করলাম, আর আরেকটা লেভেল ক্রস করব যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট নিয়ে আলোচনা করব তখন। সো 3টা লেভেল কিরকম, প্রথমে কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট না নিয়ে কাজ করতেছিলাম, যেমন আমরা লুপ প্র্যাকটিস করছিলাম না, 1 থেকে 100 পর্যন্ত দেখাও, 20 থেকে 25 পর্যন্ত দেখাও, জোড় সংখ্যাগুলো দেখাও, বিজোড় সংখ্যাগুলো দেখাও, এগুলো কিন্তু করছিলাম ইউজার ইনপুট ছাড়া। দিস ইজ ওয়ান লেভেল। সেকেন্ড লেভেলটা কি, ইউজারের ইনপুট নিয়ে আমরা পড়তেছিলাম, বাট সেখানে কি ছিল না, কোনো সিনট্যাক্স ছিল না, যেমন ফাংশন ছিল না, আমরা ডিরেক্ট কোডগুলো লিখে গেছি, কোডগুলো এক্সিকিউট হয়ে গেছে, তাই না? সো ওটা কিন্তু ছিল সেকেন্ড লেভেল। এরপরে থার্ড লেভেল কি করলাম, এবার ওই কোডিংটাকে আমরা আরেকটু সিকিউরিটির মধ্যে নিয়ে আসলাম, ফাংশনের নামক একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে আসলাম, তাই না? একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই কোডগুলো ফাংশনের নামক এই সিনট্যাক্সের মধ্যে না রেখে আমি যদি ডিরেক্ট এই কোডটা লিখে দিতাম, পাসওয়ার্ড জেনারেট কি হতো না? হতো কিন্তু। বাট এটা কি করা হচ্ছে, কোডিং গুলাকে, মানে আমার ইনস্ট্রাকশন গুলাকে একটু সিকিউর করা হচ্ছে, ইনস্ট্রাকশন গুলাকে একটু সিকিউর করা হচ্ছে। সো এই ফাংশনের মাধ্যমে তাহলে প্রথমে আমরা একবার র করলাম, তারপরে কিন্তু উইদাউট ফাংশনে কাজগুলো করলাম। এবার ফাংশন ইউজ করে, কারণ আমরা ক্যালকুলেটর তৈরি করছিলাম না ফাংশন ছাড়া, আবার ফাংশন দিয়েও কিন্তু করছি। সো এই যে সিকিউর, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, যেটা করা হয় নেক্সট লেভেলে, সেটা হচ্ছে যে এই ফাংশনগুলোর ডেফিনেশন, ফাংশনের ডেফিনেশন আর হচ্ছে ভিউ ফাইল, এই দুটো জিনিসকে কখনো এক জায়গায় রাখতে হয় না। এজন্য আমরা এখন যেটা করব, আমরা এখানে এসে আর একটা পিএসপি ফাইল নিয়ে নেন সবাই, বা একটু দেখেন, আমি নিয়ে নিচ্ছি, ইটস আপ টু ইউ। সো আমি এখানে বললাম ফাংশন ডেফিনেশন, ফাংশন ডেফিনেশন বা যে কোনো আমি নিতে পারেন, আমি নিয়ে নিলাম। এখানে থাকবে কি, এখানে শুধু ফাংশনের ডেফিনেশনগুলো থাকবে। একটা জিনিস খেয়াল করেন, আজকে আমরা 3টা প্রবলেম সলভ করছি ক্লাসে। সো আমরা এই 3টা প্রবলেমে কি কোনো না কোনো একটা ফাংশনের মধ্যে ছিল না? এই যে মনে করেন এই ফাংশনের ডেফিনেশনটা, শুধুমাত্র ফাংশনের ডেফিনেশন এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এই যে এখানে। তো ফাংশনের ডেফিনেশনটা কাট করে কোথায় নিয়ে যাব? এখানে। সেম ভাবে আমরা ওয়ার্ড কাউন্টের মধ্যে ছিল না, এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন, এটাকে কাট করে আমরা এখানে পেস্ট করে দিলাম, কেমন? এবার এটা আছে পাসওয়ার্ড জেনারেটর, এটারও ফাংশনের ডেফিনেশনটা আমরা কি করলাম, কাট করে এখানে নিয়ে আসলাম। একটার মধ্যে একটা ঢোকাই দিয়ে না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, একবারে কেলেঙ্কারি হয়ে যাবে, ঠিক আছে? সো কি করলাম, একটু দূরে দূরে রেখে দিলাম, নিরাপদ দূরত্ব বজায় রাখলাম, বুঝছেননি? এবার আমি কি করলাম, সেভ করে দিলাম। এখন দেখেন এই যে অ্যারে সার্চ, তাহলে এবার প্রথম প্রবলেমটা যদি বলি, প্রথমটা না, ধরেন আমি এটাই যদি বলি, বা লাস্টে যেটা ছিলাম পাসওয়ার্ড, সরি কি এটা, পাসওয়ার্ড জেনারেটর, তাহলে এই যে ফাংশনটা কলিং হচ্ছে কোথায়, ভিউ পেজ থেকে, আর ফাংশনটা ডেফিনেশন আছে কোথায়, আলাদা একটা পেজের মধ্যে, তাই না? এবার যদি আমরা প্রোগ্রামটা রান করাই, খুব খতরনাক একটা এরর দেখতে পারবেন। কি আসছে, আনডিফাইন্ড ফাংশন পাসওয়ার্ড জেনারেটর, অর্থাৎ আমরা যে পেজের মধ্যে এই যে পাসওয়ার্ড জেনারেটর কই গেল, এই যে এই ফাইলটা রান করলাম না, পাসওয়ার্ড জেনারেটর ডট পিএসপি, এই যে পাসওয়ার্ড জেনারেটর ডট পিএসপি। সো এই ফাইলটার শুরুতে দেখেন
একটা অ্যারে প্রিন্ট করা আছে, সে কি করতেছে একটা ব্ল্যাঙ্ক অ্যারে দেখাচ্ছে, কারণ প্রথমবার তো আমি যখন সাবমিটে ক্লিক করব তার আগ পর্যন্ত পোস্টে কিছু যাবে না। এরপরে কি দেখাচ্ছে একটা ফ্যাটাল এরর কল টু আনডিফাইন্ড ফাংশন পাসওয়ার্ড জেনারেটর, অর্থাৎ এই যেখানে দেখেন আমি একটা ফাংশন কল করছি না পাসওয়ার্ড জেনারেটর, এর ডেফিনিশন কি এখানে আছে? সবচেয়ে খতরনাক এরর পিএইচপিতে এটা। এই ধরনের এরর আপনারা বহুত পাবেন সামনে। একটা জিনিস মনে রাখেন, যখনই ফ্যাটাল এরর পাবেন আর দেখবেন আনডিফাইন্ড ফাংশন পাসওয়ার্ড জেনারেটর, তার মানে কি ফাংশনের ডেফিনিশন আছে এক জায়গা আর কলিং আছে আর এক জায়গা, কিন্তু দুটির সাথে কোনো সম্পর্ক নাই। এই এররটা কিন্তু বহুতবার পাবেন, বলে দিলাম কল টু আনডিফাইন্ড ফাংশন। আনডিফাইন্ড ফাংশন মানে কি? তাহলে কারোর সাথে কারো কোনো সংযোগ নাই, তো সংযোগ তো ঘটাইতে হবে নাকি? সংযোগ না ঘটাই দিলে তো নতুন কেউ আসবে না। কারণ সংযোগটা ঘটাবেন কিভাবে? ইনক্লুড অথবা রিকোয়ার, তাই না? সো ইনক্লুড করতে হবে অথবা রিকোয়ার করতে হবে। এখন ইনক্লুড অথবা রিকোয়ারের কিছু রুলস আছে। ধরেন একটা পিএসটি ফাইলের সাথে আরেকটা পিএসটি ফাইল আপনি কানেক্ট করবেন, আপনার হাতে সিনট্যাক্স দুইটা, একটা হচ্ছে ইনক্লুড আর একটা রিকোয়ার। সো আপনি কখন কোনটা ইউজ করবেন? আপনি পিএসপি যে ফাইলটার সাথে কানেক্ট করবেন, এই ফাইলের মধ্যে যদি শুধুমাত্র পিএসপির কোড থাকে তাহলে আপনি ইউজ করবেন রিকোয়ার। আর আপনি যে ফাইলটার সাথে কানেক্ট করবেন সেখানে যদি পিএসপি এইচটিএমএল সব কিছুর কোড থাকে তখন ইউজ করবেন ইনক্লুড। হ্যাঁ, সো যে ফাইলটার সাথে কানেক্টেড করবেন এই ফাইলটার মধ্যে শুধুমাত্র পিএসপির কোড থাকে তাহলে ইউজ করবেন রিকোয়ার। আর যদি পিএসপি এইচটিএমএল সব মিলিয়ে কোড থাকে তাহলে ইউজ করবেন কি? ইনক্লুড। তাহলে আমি যদি পাসওয়ার্ড জেনারেটর এই ফাইলটার সাথে এই ফাইলটা কানেক্ট করি, আমি কি ইউজ করব? এবার আমি যদি পাসওয়ার্ড জেনারেটরের সাথে এই ফাইলটা কানেক্ট করি তাহলে কি ইউজ করব? কারণ এখানে পিএসপিও আছে এইচটিএমএলও আছে। সো এখান থেকে তাহলে আমি যদি এখানে দেখেন রিকোয়ার করে দেই, রিকোয়ার এবং রিকোয়ার ওয়ান্স এর মধ্যে কিছু পার্থক্য আছে। রিকোয়ার মানে অলওয়েজ কানেক্টেড থাকবে, আর রিকোয়ার ওয়ান্স মানে অলওয়েজ থাকবে না। সো আমরা রিকোয়ার করে দিচ্ছি, কোনটা করে দিব? ফাংশন ডেফিনিশন। ওকে, এবার দেখেন কি হয়। এবার কাজ করতেছে না? এবার কাজ করতেছে, কিন্তু আমি যদি এখানে বলি 123 সাবমিট দিলাম, কি হয়ে গেছে? 123 ডিজিটের একটা পাসওয়ার্ড হয়ে গেছে। এটা মনে রাখা কিন্তু অনেক সহজ। পারবেন না মনে রাখতে? একদম পানির মতো সহজ। হ্যাঁ, অনেক সহজ। তো ঠিক আছে, তাহলে এভাবে আমরা কিন্তু কি করব, এর আগে নেক্সট ক্লাস থেকে আমরা যে প্র্যাকটিস গুলো করব সেখানে কিন্তু ফাংশনের ডেফিনেশন আর এইচটিএমএল এর ফাইলটা কি একসাথে থাকবে? আলাদা আলাদা পেজে থাকবে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এতটুকুনি।